অর্থমন্ত্রী নাকি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, এমন একটি মিথ্যা দাবি ছড়িয়ে দেওয়া হয় প্রায় সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে। মুহূর্তেই দাবিটিকে ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক এবং কমেন্ট সেকশনে জুড়ে দেখা যায় ব্যাপক উত্তেজনা। কিন্তু বাস্তবে এই দাবিটির কোনো সত্যতা নেই। এরই মাঝে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারতে এক পুলিশ কর্মকর্তার নামাজরত ব্যক্তিকে লাথি মারার একটি ভুয়া দাবি ভাইরাল হয়। এমন গুজবকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যখন ক্ষোভ ক্রমশই বাড়তে থাকে, তখন সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে যশোরে সরকারি জমি উচ্ছেদের অভিযানের একটি দৃশ্যকে ছড়িয়ে দেওয়া হয় ভারতে মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুরের দাবিতে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মুহূর্তেই দাবিটি ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় তুমুল বিতর্ক। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় আমির খসরু এমন কোনো মন্তব্য করেননি। ভিডিওটিতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই উপস্থাপক মন গড়া বক্তব্য দিয়েছেন। মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রজ্ঞাপন জারি হয়েছে তা এখনো বহাল রয়েছে। ওদিকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে গ্রেফতার করা হয়েছে এমন দাবিতে যমুনা টেলিভিশনের লোগো সংবলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, আর মাশরাফিও গ্রেফতার হননি। ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। আবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয় ভারতে এক পুলিশ কর্মকর্তা মহাসড়কে নামাজরত মুসলিম ব্যক্তিকে লাথি মারছেন। ভিডিওটি এককভাবে 17 লক্ষের বেশিবার দেখা হয়েছে এবং এতে 55,000-এরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়। তবে যাচাই করে দেখা যায় এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়, বরং ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর রাজ ঠাকুরের তৈরি অভিনীত বা সাজানো একটি ভিডিও। গুজব এখানেই শেষ নয়। ফেসবুকে প্রচারিত আরেকটি ভিডিওতে দাবি করা হয় ভারতে মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি ভারতের নয়, বরং বাংলাদেশের যশোরে সরকারি খাস জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানের দৃশ্য। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে প্রচারিত ফুটেজের হুবহু মিল পাওয়া যায়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। যুক্ত হচ্ছে তার সাথে। অধ্যাপক আনিসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, আমরা প্রতিবেদন দেখছিলাম যে ধরনের অপতথ্যগুলো এখন সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি ছড়াচ্ছে, রাজনৈতিক এবং ধর্মীয় একটি অস্বস্তি তৈরির আমরা একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। অনেকটা পরিকল্পিতভাবে সেগুলো ছড়ানো হচ্ছে এবং ছড়ানোর যে গতি বা গতিবিধি, সেটাকে দেখে বোঝাই যায় সাধারণ মানুষকে যেভাবে সম্ভব এটাকে সত্য প্রমাণ করার সবগুলো চেষ্টাই করা হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, এই ধরনের গুজব বা অপতথ্য নিয়ে যখন কাজ করা হয় তখন জানা যায় বেশিরভাগ গুজবই আসলে অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে ছড়ানো হচ্ছে, যার ফলে আমাদের দেশে সাধারণ আইনে একে আসলে আইনের আওতায় আনা বেশ কঠিন হয়ে পড়ছে। মূলত এই জায়গাটাতেই আমার প্রশ্ন, যখন দেশের বাইরে থেকে কোনো গুজব ছড়ানো হয় সেটি দেশের ভেতরে রাজনৈতিক বা মানুষের মানসিকতার উপর প্রভাব ফেলে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের করার কি আছে? কূটনীতি কি সাহায্য হতে পারে? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যথার্থ এই পয়েন্টগুলো উপস্থাপন করেছেন। গুজবগুলো ছড়ানো হচ্ছে বেসিক্যালি পলিটিক্যাল কোনো একটা এজেন্ডাকে কেন্দ্র করে, কারণ পলিটিক্স এমন একটা বিষয় যেটাতে মানুষের অ্যাটেনশন থাকে বেশি, এবং বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে মানুষদের অ্যাটেনশন আরও বেশি, বিকজ আমাদের মানুষগুলো সফট মনের, এই জন্য পলিটিক্সের মধ্যে আগ্রহ থাকে বেশি। হোয়াট ইজ দ্য পলিটিক্যাল ডাইমেনশন, কি হচ্ছে দেশে এবং বাইরে, সেটা নিয়ে একটা বিশাল কিউরিয়াসিটি থাকে, এবং সেখানেই মানুষ এটাকে ক্যাপিটালাইজ করে, যারা অপতথ্যগুলো প্রচার করে তারা এই কাজগুলো করছে। আর সেকেন্ডলি, আপনি বলেছেন ধর্মীয়, এটা একটা খুবই সেন্সিটিভ বিষয়, এবং সেন্সিটিভ ইস্যু হওয়ার জন্য ধর্মীয় বিষয়গুলোতে যেভাবে মানুষকে আপনার উস্কানি দিয়ে মানুষকে এক ধরনের
বিভ্রান্তির মধ্যে ফেলা যায়, অন্য কোনো বিষয়গুলো কিন্তু এতটা শক্তিশালী ভূমিকা আসে না। সুতরাং এই দুটি বিষয়কে কেন্দ্র করে আপনার এক ধরনের প্রপাগান্ডা ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে চলে। আরেকটা যেটি বললেন যে বাইরে থেকে এই সমস্ত বিষয়গুলো প্যাট্রন করছে বা বাইরে থেকে এটাকে কাস্ট করা হচ্ছে, এটা খুবই ফ্যাক্ট যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেত্রে একটু অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, বিকজ অফ কোন দেশে থেকে এই প্রপাগান্ডাগুলো ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা অনেকটা সহজ এখন তথ্য প্রযুক্তির যুগে। এবং আইডেন্টিফাই করে স্পেসিফিক আপনি দেখবেন যে এই মানুষগুলো হয়তোবা না, এই সম্পূর্ণরূপে এই মানুষগুলো বাংলাদেশি অথবা বাঙালি অথবা বাংলাদেশ সংক্রান্ত তাদের কিছু ইন্টারেস্ট আছে, এবং তারাই কিন্তু এই ধরনের পরিকল্পিতভাবে সংগঠিত হয়ে তারা এই ধরনের প্রপাগান্ডাগুলো চালায়। এই প্রপাগান্ডাগুলো চালানোর মূল উদ্দেশ্য হলো সরকারকে বিব্রত করা, রাষ্ট্রকে বিব্রত করা, মানুষকে রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রগুলোতে উস্কানি দিয়ে এক ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় নৈরাজ্য সৃষ্টি করার একটা পায়তারা কিন্তু তারা অপচেষ্টা কিন্তু তারা চালায়। এবং সবচেয়ে দুঃখজনক হলো এই সমস্ত প্রপাগান্ডা মেশিনগুলো আপনার যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া আছে তাদের প্রটোকলগুলো ব্যবহার করে মানুষের মাঝে ট্রাস্ট নিয়ে আসার জন্য, যে মানুষ যাতে করে এইগুলোকে বিশ্বাস করে। সুতরাং এখানেই সংকট। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তাদের একটা সেপারেট আইসিটি সেল থাকতে হবে, এগুলো বিচার বিশ্লেষণ করে ওই দেশের রাষ্ট্রদূত, ওই দেশের অ্যাম্বাসেডরের মাধ্যমে মেসেজটা ওই দেশের সরকারের কাছে পৌঁছে দেওয়া। কারণ হলো বাইরের দেশগুলোতে কিন্তু আমাদের দেশের চেয়ে অনেক বেশি পরিমাণে ল এনফোর্সিং এজেন্সিসটা খুব অ্যাক্টিভ এবং আইনের শাসন আছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলোতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করার অনেক সুযোগ আছে। যখন সুযোগটা আমাদের কাছে রইলই, ধরুন আমরা আমাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, ধরুন ভারতের সাথেই আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো রয়েছে, পাকিস্তান থেকে শুরু করে রাশিয়া, যুক্তরাষ্ট্র, সবার সাথেই আমরা একটি ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলছি। এই সম্পর্ককে কাজে লাগিয়ে এই ধরনের অপতথ্যগুলোর ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের শক্ত নীতিমালা বা কোনো ডিজিটাল কূটনীতি করার কোনো সুযোগ রয়েছে? কারণ আমরা সাম্প্রতিক সময়ে এই যে বলছিলাম, যখন কোনো একটি গুজব ছড়ায় দেশের উপরে, দেশের মানুষের উপরে সেটা প্রভাব ফেলে, অথবা রাজনীতির উপরে যে প্রভাব ফেলছে, যখন আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে যাচাই করতে চায়, ডিবাঙ্ক করতে চায়, তখন দেখা যায় মূল যে হোতা সে হয়তো কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার করে বা তিনি নিজেই অবস্থানগতভাবে অন্য একটি দেশে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে কূটনীতির যে নীতিমালা সেটি আসলে কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে একটু ধারণা চাই আপনার কাছে। দেখুন, আমার বাইরের কান্ট্রিগুলোতে বিষয়গুলো হলো এরকম, যদি আপনার এম্বাসি সরাসরি হস্তক্ষেপ করে এবং এম্বাসি যদি ওই সমস্ত আইডেন্টিফাইড পিপলগুলোকে বা আইডিগুলোকে আইডেন্টিফাই করে ওই দেশের রাষ্ট্রের অ্যাম্বাসেডর যদি কূটনৈতিক মাধ্যমে তাদের ল এনফোর্সিং এজেন্সিসগুলো দেয়, বাইরের দেশের ল এনফোর্সিং এজেন্সিসগুলো এত বেশি শক্তিশালী মানে ইমাজিন করার মতো না। বিকজ অফ তারা যদি ইনফরমেশন পায় এবং ফ্যাক্ট চেক করে ট্রু পায়, তারা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্ট করে ফেলবে এই সমস্ত। বিকজ অফ যখন রাষ্ট্রদূত অ্যাম্বাসির মাধ্যমে বিষয়টা নিয়ে পার্সু করবে, তখন কিন্তু এটা ব্যক্তির জন্য থাকবে না, এটা রাষ্ট্রীয় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আর যখন রাষ্ট্রীয় কোনো ইস্যুতে সেন্সিটিভ কোনো ইস্যু যখন রাষ্ট্রদূত পার্সু করে, ইন দ্য টাইম বাইরের দেশের ল এনফোর্সিং এজেন্সিসদের জন্য খুব সহজ হয় তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসা, যেটা আমাদের মতো কান্ট্রিগুলোতে আমাদের ডোমেস্টিক অ্যাফেয়ার্সে খুব টাফ। কারণ হলো আমাদের এখানে আইনের ফাঁকফোকর দিয়ে অনেক মানুষ অনেকভাবে বেনিফিট নেয়, কিন্তু বাইরে কিন্তু এই আইনের ফাঁকফোকর নেই। সুতরাং বাইরের কন্ট্রোলিংটা আরো সহজ। এই সহজ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কূটনৈতিক অ্যাম্বাসিগুলোকে একটা সেল থাকতে হবে, সেটা আইসিটি সেল থাকতে হবে। এবং আমার কাছে যেটুকু মনে হয় যে বাংলাদেশের অ্যাম্বাসিগুলো এই ধরনের সেল আছে বলে আমার কাছে ধারণা নাই বলাই চলে। এবং বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো খুব বেশি ফাংশনাল বলবো এমনটাও না, বিকজ অফ আমরা একটা আমাদের যে বোলপ্লেটসটা আছেন তারাও এক ধরনের মেন্টালিটি গ্রো করে আপনার থার্ড ওয়ার্ল্ড মেন্টালিটি তাদের মধ্যে আছে। আমি বলবো না যে বাইরের কান্ট্রির কূটনৈতিকদের সাথে আমাদের কূটনীতিকরা অনেক কিছু পিছিয়ে আছে, বাট কূটনৈতিকরা অ্যাক্টিভ না, মানে অ্যাক্টিভ না, তাদের অ্যাম্বাসিগুলো বেশি ফাংশনাল না। সুতরাং ফাংশনাল অ্যাম্বাসি করার জন্য আমাদের সরকারকে দৃষ্টি দিতে হবে, সেটি এখন আসলে দেখার বিষয়। জনাব আনিসুর রহমান, আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলাপ করব, তবে এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হচ্ছে। বিরতির পর আবার আপনার কাছে ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, আমরা আলোচনায় আছি, আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। আরও একবার যুক্ত হচ্ছে তার সাথে।
অধ্যাপক আনিসুর রহমান, এ পর্যায়ে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম কূটনীতির মাধ্যমে কীভাবে এই ডিপ ফেক এবং এই অপতথ্যগুলোকে আসলে আমরা সমাধান করতে পারি। আরেকটা জায়গায় আসতে চাই, বাংলাদেশের ভূ রাজনীতিতে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়েলফেয়ারের যে একটি বড় হাতিয়ার, এটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশ যেহেতু সার্ক বা বিমস্টেকের মতো আঞ্চলিক জোটগুলোর সাথে জড়িত, আপনার আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে আপনার কাছে কি মনে হয় এই জোটগুলোর যে দেশগুলো রয়েছে তারা কি অভ্যন্তরীণভাবে এই ধরনের অপতথ্য বা ফেক নিউজ মোকাবেলা করার ক্ষেত্রে কোনো ধরনের যৌথ উদ্যোগ নিতে পারে? দেখুন, বাংলাদেশ শুধু না, সাউথ এশিয়ার জিওগ্রাফিটা এটা সুন্দর একটা জিওগ্রাফি এবং এত সুন্দর একটা জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশন। এটাকে আপনি যদি ইউরোপের সাথে তুলনা করেন, ইট ইজ ভেরি ফ্যাসিনেটিং। এখানে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এবং হলো মালদ্বীপ এবং নেপাল এবং পাশে আফগানিস্তান, এত সুন্দর একটা জিওগ্রাফি। বাট এই কান্ট্রিগুলোর মধ্যে পারস্পরিক যে ডিপ্লোম্যাটিক রিলেশন, এইটার এক ধরনের দৈন্যতা আছে। এই জন্য সাউথ এশিয়ান রাজনীতিতে দুইটা হেজেমনি কাজ করে, একটা ইন্ডিয়ান হেজেমনি আর একটা পাকিস্তান হেজেমনি আছে। এবং ইন্ডিয়ান হেজেমনি, পাকিস্তান হেজেমনি সবসময় ডিফিট করে একজন আরেকজনকে। একটা জন্মগত থেকেই পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্টটা কন্টিনিউয়াসলি চলছে। সুতরাং এই দুটো কান্ট্রি তাদের একটা নিজস্ব বলয় তৈরি করতে চায়। এই দুটো কান্ট্রি যদি, এরা যেহেতু সাউথ এশিয়ান কনটেক্সটে বড় দুটো রাষ্ট্র, এই দুটি কান্ট্রি যদি আপনার নোবেল কান্ট্রি হতো বা যদি গুড উইশ থাকতো, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এক ধরনের সুন্দর ইউনিফর্ম একটা ইউনিটি থাকতো। সাপোজ আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু মোস্ট ফাংশনাল একটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি বা পলিটিক্যাল আইডেন্টিটি বা ইকোনমিক আইডেন্টিটি বলতে পারেন। একটা পাসপোর্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল কান্ট্রিগুলোতে কিন্তু ভিজিট করা যায়। এবং পাশাপাশি ওদের কিন্তু কারেন্সি একটা ইউরো কারেন্সি দিয়ে তারা প্রত্যেকটা কান্ট্রিতে তারা ইকোনমিক এক ধরনের ব্যালেন্স আছে। আমাদের এখানে যে জিওগ্রাফিক্যাল জোনটা আছে, আমাদের এটা পারতাম আমরা যদি আমি দুটো কান্ট্রি বললাম যারা এক ধরনের হেজেমনি বিল্ড আপ করেছে, এবং তাদের এক মেন্টালিটি হচ্ছে এরকম যে তাদের একটা পাওয়ার, একটা ওয়ার্ডার তারা সাউথ এশিয়ান পলিটিক্স, জিও পলিটিক্সে তারা এস্টাবলিশ করেছে এবং এটাকে তারা কন্ট্রোল করতে চায়। এবং এটাই হলো সাউথ এশিয়ার জন্য সবচেয়ে বড় দুঃখজনক কথায়, বিকজ অফ সাউথ এশিয়ান মানুষগুলো, সাধারণ মানুষগুলো কিন্তু খুব সফট। এবং সাউথ এশিয়ান মানুষগুলোর মধ্যে আপনার যেহেতু আমরা কলোনিয়াল ছিলাম, আমরা কলোনিয়াল মেন্টালিটি আছে, বাট আপনার হলো যে এই মানুষগুলোর মধ্যে রাষ্ট্র চাইলে অনেক সুন্দর একটা বন্ডিংস তৈরি করতে পারতো। তাহলে সেক্ষেত্রে আনিসুর রহমান, আপনি কি মনে করেন এই ধরনের দ্বন্দ্ব বা স্থবিরতার কারণে আমরা এই যে বড় ধরনের যারা বিগ টেক কোম্পানিগুলো রয়েছে, যেমন ফেসবুক, গুগল বা টিকটক, তারা যেমন গ্লোবাল প্ল্যাটফর্ম, তারা কোনো একক দক্ষিণ এশিয়ার কোনো দেশের চাপকে অনেক সময় খুব বেশি গুরুত্বও দেয় না, এবং সেই গুরুত্ব আমরা নিতেও পারছি না এই ধরনের স্থবিরতার কারণে? কি মনে করেন? হ্যাঁ, দেখুন, এই আপনার আমাদের কান্ট্রিগুলোতে কিন্তু ফেসবুকের সংখ্যা, ইউজকারীর সংখ্যা বেশি। এবং ফেসবুক আসলে এটা কন্ট্রোলিং অথরিটি, ওরা ইদানিং একটু আপনার ভেরিফাইড ফেসবুক বা পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে অনেক আপনার, কিন্তু এদের কোনো নির্দিষ্ট নীতিমালা নাই। আর টিকটক কিন্তু নাই বললেই চলে। আমেরিকার মতো কান্ট্রিগুলোতে কিন্তু টিকটক বন্ধ হয়েছে। আমাদের মতো দেশগুলোতে টিকটকের প্রয়োজনীয়তা কতটুকু আছে, এইসব বিষয় নিয়ে আরও একটু বিস্তারিতভাবে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। জনাব আনিসুর রহমান, আমরা আসলে এই বিষয়টি নিয়ে একটু সময় পেলে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। কথা বলছিলাম ফ্যাক্টচেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্টচেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটার একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চট্টগ্রামের শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন ৭১-এর সাথে।